আমরা সবসময় মনে করি রাষ্ট্রকে সমস্যার সমাধানকারী হিসেবে। নো, আপনার গভর্নমেন্ট ইজ সামটাইম পার্ট অফ দ্য প্রবলেম, ইটস নট সলিউশন। গভর্নমেন্ট ইটসেলফ একটা প্রবলেম আকারে হাজির হয় অনেক সময়। সলিউশনটা হলো জনগণ, এবং সেই জনগণ যদি আপনার সলিউশন হয় তাহলে সেই জনগণ বাস করে কোথায়? সমাজে। এই জন্য মিশেল ফুকো বারবার বলছে যে আপনার সোসাইটিকে রক্ষা করতে হবে। রাষ্ট্র কিন্তু অনেক সময় যখন এটা আপনার একটা ইডিওলজিক্যাল, একটা মতাদর্শিক অ্যাপারেটাস হিসাবে ফাংশন করে, এটা নিপীড়নমূলক হয়ে ওঠে, এটা আমরা জানি সবাই। ফলে রাষ্ট্রের উপর কিন্তু সাধারণত আপনি রিলাই করতে পারবেন না, কিন্তু আপনি রিলাই করতে পারবেন আপনি যদি সমাজটাকে একটা ভ্যালুজ এর উপর, মূল্যবোধের উপর নির্মাণ করতে পারেন। সেই সমাজ কিন্তু রাষ্ট্রকে রিফর্ম করতে পারে, বিনির্মাণ করতে পারে। রাষ্ট্র যখন রসাতলে যাচ্ছে বা যেতে নেয় তখন সে কিন্তু সমাজের ভিতর থেকে কিন্তু প্রতিরোধটা হয়। যেমন ধরেন এই যে 24-এর গণ অভ্যুত্থানটা হইলো, আমরা এই জেনারেশনটা কি বলতাম? এই জেনারেশনগুলো বলতাম এরা সারা রাত ফেসবুক চালায়, সারাদিন ঘুমায়, হ্যাঁ, ফার্মের মুরগি, এদের কোনো সম্ভাবনা নাই। কিন্তু এরাই তো রুইখা দাঁড়াইছে, এরাই তো জীবন বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে রুইখা দাঁড়াইছে, দাঁড়ায় নেই। দাঁড়ায় তারা কি করছে? তারা এই গণ অভ্যুত্থানে তার সেম টাইম এটা মোরাল রিকলিং, এবং এটা এই সমাজের ভিতর থেকে হয়েছে। ফলে এই আপরাইজিংটা কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল আপরাইজিং দেখলে হবে না, অ্যাট দ্য সেম টাইম একটা ইতিহাসের নতুন কর্তাসত্তা হিসেবে জেনজি জেনারেশন যেটাকে আমরা বলি, তার একটা মোরাল আপরাইজিং অ্যাট দ্য সেম টাইম। এবার এই আপরাইজিংয়ের পলিটিক্যাল রেজাল্টটা, এটার আলোকে এই যে একটা গণ অভ্যুত্থান হইলো, এটার অর্জনটা কি? এটার অর্জন হলো সলিডারিটি। যে ব্রাকেট সেলে এই জন্য জীবন দিতে নামছে, সে বিসিএস চাকরির জন্য আসে নাই, সে জাস্ট মনে করছে এইভাবে গুলি করে মানুষ হত্যা করা যাবে না, সে নাইমা গেছে তার জীবনের মায়া ত্যাগ করে। এই যে সলিডারিটি, এটা হলো আপনার অর্জন। এবার এই সলিডারিটিটাকে আপনি রাষ্ট্র গঠনে কাজে লাগান, দেশ দাঁড়ায় যাবে। এবং উদাহরণ কি আছে? হাসিনা যা করছে তার উল্টাটা করেন, বাংলাদেশ ততটাই আগায় যাবে। কিন্তু তা না করে আমরা যেটা করছি, আমরা সমাজকে ভেঙে ফেলতেছি। সমাজকে প্রোটেক্ট করার কথা যেখানে, সমাজকে ভেঙে ফেলতেছি কিভাবে? নিজেদের রাজনৈতিক মতাদর্শকে মেইনস্ট্রিম করতে গিয়ে সমাজকে ভেঙে ফেলতেছি। এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। কেন? আমরা 5 তারিখের পরে বললাম রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। আর পলিটিক্যাল পার্টিগুলো করলো কি? কিছু কিছু পার্টি নিজেদের মতাদর্শটাকে, এইটাই জুলাই চেতনা, এইটাই আসল জায়গা, এইটাই ধর্ম, এইটাই রাজনীতি বলে একটা মতাদর্শপন্থী রাজনীতি, যেটা আল্টা ফ্যাসিজম, এটা চাপাই দিল। কিন্তু আমরা বলছিলাম হ্যাঁ, আপনার মতাদর্শ থাকুক, সেটা থাকবে সমাজে। রাষ্ট্র হবে ভ্যালু প্লুরালিটি করবে। রাষ্ট্র কোনো ইডিওলজি বা মতাদর্শের আলোকে পরিচালিত হবে না। রাষ্ট্র, আমরা এই জন্য কি বললাম যে দল যার যার, রাষ্ট্র সবার, এরকম একটা জায়গার থেকে রাষ্ট্র পরিচালিত হবে। এবং সেটা পরিচালনা করার জন্য রাষ্ট্র যারা চালাবেন তাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা রব্বানিয়াত লাগবে। তারা কোন দৃষ্টিতে দেখবে মানুষকে? যিনি প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রের, উনি যদি শুধু নিজেদের লোকদেরকে মনে করে যে ভালো, মেধাবী, সহি, হ্যাঁ, নিজেদের দলের অনুসারীদেরকে বাইসা বাইসা চাকরিতে পাঠায়, বড় বড় কাজ দিয়ে দেয়, তাহলে তো সমাজের ডেভেলপমেন্ট হবে না। তাহলে তো মানুষের এই যে আমরা যেটা বলছি সলিডারিটি, সেটা ইনসাফ হবে না। তাহলে তার দৃষ্টিভঙ্গিটা কি হবে? একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যিনি হবে, তার দৃষ্টিভঙ্গিটা হবে এই যে রব্বানিয়াতের। সে কোন দৃষ্টিতে মানুষকে দেখবে? সে রবুবিয়ার দৃষ্টিতে মানুষকে দেখবে। তার দলের না, অসুবিধা নেই, তার সেই নাগরিককে প্রোটেক্ট করার জন্য সে আরও বেশি আগ্রহী হবে। তার দলের যেটা আছে এটা তো আছে, এটাও নাগরিক, কিন্তু তার দলের বিরুদ্ধে যেটা, সে 1 নাম্বার নাগরিক, বেশি গুরুত্ব পাবে প্রয়োজনে। কারণ যাতে করে তার এই যে দৃষ্টিভঙ্গিটা, এই যে ইউনিভার্সাল ভ্যালুজটা সে যেটা ধারণ করবে, এইটা যাতে ধারণ করতে পারে। এখন এইটা আমাদের এখানে দীর্ঘ সময় ধরে করা হয় নাই, কারণ মুক্তিযুদ্ধের চেতনার নামে এখানে সমাজকে ভাগ করা হয়েছে। এখানে ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের আপনার উস্কাই দিয়ে সমাজকে ভাগ করা হয়েছে। ফলে এই যে মতাদর্শ ভিত্তিক বিভাজন, এই বিভাজনটার কারণে এখানে মূল্যবোধ ভিত্তিক, যেটা 5 তারিখের পরে প্রথম আমি বললাম যে এই যে রাষ্ট্র হবে ভ্যালু বেসড রাষ্ট্রের স্ট্রাগলটা একটা মধ্যপন্থী, বাংলাদেশপন্থী ধারা, লিবারাল ডেমোক্রেটিক ধারা, হ্যাঁ, সমস্ত মতাদর্শকে একসাথে ধারণ করে এই যে একটা ধরেন এই যেটাকে বলি সালাদের গামলার মতো, হ্যাঁ, জাতীয় সংস্কৃতির বিকাশ, জাতীয় রাজনীতির বিকাশ, বাংলাদেশি জাতীয়তাবাদকে একটা সিভিলাইজেশনাল জায়গা থেকে পোর্ট্রেট করা, এই রাজনীতিটাকে এখানে আন্ডারমাইন করা হয়েছে দীর্ঘ 54 বছর ধরে। এটা একটা আওয়ামী কাঠামোর কারণে হয়েছে। এবার আওয়ামী লীগের রিয়েকশনারি ইডিওলজিক্যাল ফোর্স যারা, তারা এখন অন্যভাবে এটা করতেছে। ফলে এই কারণে এখানে মূল্যবোধ ভিত্তিক যে ধারা, যেই আজকে আপনাকে আমি ধন্যবাদ দিব যে সবসময় পলিটিক্যাল ঝগড়া টকশো হয়, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনারা টকশোতে আমাকে ডাকছেন। ফলে এই জায়গাটি এটাগুলো নিয়ে আমি কথা বলতে চাই। ফলে এই যে বাংলাদেশপন্থী মূল্যবোধ ভিত্তিক ধারা, আপনি কি বিশ্বাস করেন এটা রাষ্ট্র জানতে চাইবে না। রাষ্ট্র জানতে চাইবে আপনার অধিকার ঠিক আছে কিনা, আপনি স্বাস্থ্য ঠিকমতো পাচ্ছেন কিনা, আপনার চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, আপনার আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আপনি সন্তুষ্ট কিনা, রাষ্ট্র এগুলো জানতে চাবে। কিন্তু তা না করে আমরা দেখছি রাষ্ট্র কি জানতে চায়? তুই কোন চেতনার পক্ষে? আরে ভাই, আমি চেতনা সকালবেলা যদি 1 বাটি চেতনা আপনার দেই, দুপুরে 1 বেলা দিই, রাতে 1 বেলা দিই, আপনার পেট ভরবে? পেট তো ভরবে না আপনাকে। ফলে এই যে নাগরিকের জায়গা থেকে একটা সোসাইটিকে প্রোটেক্ট করা, এটার জন্য একটা ডেমোক্রেটিক সোসাইটি লাগবে। এবং ডেমোক্রেটিক সোসাইটি কে করবে?
ডেমোক্রেটিক সোসাইটি করবে ডেমোক্রেটিক মানুষ। এখন আপনি যদি আপনার মানুষকে মতাদর্শপন্থী বানাই ফেলেন, ওয়ান ডাইমেনশনাল করে ফেলেন, সিঙ্গেল মতাদর্শের মধ্যে দিয়ে তারা আটকায় ফেলেন, তখন সে করবে সিঙ্গেল ট্রুথে আটকায় যাবে যে তার মতাদর্শ ছাড়া দুনিয়াতে আর সত্য বলে কিছু নাই, বিরুদ্ধে হইলে রেকুপায়ে মারো। এইভাবে সমাজটাকে বিভক্ত করা হয় এবং সমাজে ইনটলারেন্সি, এই জন্য আমরা বলি কি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আমার এই টলারেন্সিটা ফিরে আনতে হবে, সমাজকে প্রোটেক্ট করতে হবে এবং মূল্যবোধ ভিত্তিক মানুষ তৈরি করতে হবে যদি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র চান আপনি। ফলে এখানে বিএনপি আজকে যারা দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ সরকার গঠন করছে, তাদের প্রধান চ্যালেঞ্জ কি? তাদের প্রধান চ্যালেঞ্জ দেখেন, হাসিনা এখানে শুধু হত্যা গুম খুন করছে এগুলোই না, এই সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিয়ে গেছে। আগেও মানুষ দুর্নীতি লুটপাট করতো, কিন্তু সেটা একটা খারাপ ব্যাপার ছিল, কিন্তু হাসিনা এটাকে ট্রেন্ড বানাই দিয়ে গেছে। আপনি যত লুটপাট করবেন, যত দুর্নীতি করবেন, আপনি তত সফল। ফলে এই যে ট্রেন্ড চলতেছে এবং লোভ এবং ক্ষোভ, কিশোর গ্যাংয়ের যে একটা বিশাল বড় বিস্তার, সেটা কিন্তু গত 15 বছর ধরে আমরা শুধু বাড়তেই দেখেছি এবং যেটার আউটব্রেকটা আমরা এখনো দেখছি। হ্যাঁ, এবং আপনার এটা কেন হচ্ছে এবং সমাজে যে অ্যানার্কি, আপনার একটা হলো ইমানসিপেটরি ভায়োলেন্স, মুক্তিকামী আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান একটা আমরা দেখছি, কিন্তু এর বাইরে যেগুলো হচ্ছে অ্যানার্কি, এগুলোকে আমাদের আলাদা করতে হবে। যে অ্যানার্কিগুলো, এই যে আপনি কিশোর গ্যাংয়ের কথা বললেন, যে ক্রিমিনাল যে গ্রুপগুলো আছে যারা সংঘবদ্ধভাবে ক্রাইম করার জন্য বিভিন্ন জায়গায়, মানে এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। ফলে এটাকে আমি বলতেছি, এই জন্য যে কোনো মূল্যে সমাজকে প্রোটেক্ট করতে হবে এবং হাসিনা যে মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিয়ে গেছে সমাজের, এইটাকে রিস্টোর করা 1 নাম্বার চ্যালেঞ্জ। এটা যদি রিস্টোর করতে না পারেন, তাহলে আপনি শুধুমাত্র মোরাল পুলিশিং তো করাই যাবে না, কোনো রকম পুলিশিং দিয়ে এটা ঠিক করতে পারবেন। আরেকটা জিনিস, আইন কে মানবে? জনগণ আইন মানে না, পৃথিবীর কোথাও জনগণ আইন মানে না। আগে মানতে হবে অথরিটিকে, যে আইন প্রণয়ন করবে। আগে যদি অথরিটি আইন না মানে, তখনই সন্ত্রাসের শুরু হয়। এই জন্য আগে অথরিটিকে মানতে হবে, আগে প্রাইম মিনিস্টার আইন মানতে হবে। এই জন্য প্রাইম মিনিস্টার জ্যামে দাঁড়াই থাকতেছে। এই জ্যামে দাঁড়াই থাকাটা, এটা কিন্তু ট্যাকটিক্যাল না, এটা কিন্তু লোক দেখায়, অভিনয় না, এটা প্রতিনিয়ত উনি করতেছে। যখন প্রতিনিয়ত এই প্র্যাকটিসের মধ্যে আসবে, তখন নাগরিককেও আসতে হবে এই প্র্যাকটিসের মধ্যে, যে রেড লাইট জ্বালাইলে তোমার থামতে হবে, তুমি যেই হও। যেহেতু প্রধানমন্ত্রী থামছে, ফলে তুমি যত বড় কুতুবি হও, তোমারও থামতে হবে। ফলে এই জন্য অথরিটির আগে আইন মানতে হবে। শুধু এটা একটা উদাহরণ দিলাম, সে আপনি ধরেন থানার যে পুলিশ, সে যদি আইন না মানে, তাহলে তো আসামি আইন মানবে না, আগে তার মানতে হবে। এখন আদালতে যে বিচার করতেছে, সে যদি বায়াসড হয়, তাহলে তো জাস্টিস হবে না।